ঠিক দুদিন আগে আমি একটি ভিডিও করে বলেছিলাম বাংলাদেশে এক নতুন সমীকরণ কিন্তু তৈরি হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করতে শুরু করেছে ভারতবর্ষ। তবে এক্ষেত্রে বিএনপিকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়ার কথা বলেছিলেন ভারতের প্রাক্তন হাই কমিশনার, যিনি দীর্ঘদিন বাংলাদেশে পোস্টেড ছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বিএনপির সঙ্গে ভারতের কোনোদিনই সেক্ষেত্রে সম্পর্ক খারাপ জায়গায় পৌঁছায়নি, কিন্তু বিএনপিকে পরিষ্কারভাবে জানাতে হবে ভারতকে নিয়ে তাদের পলিসিটা কি। কারণ মনে রাখতে হবে, ভারত এবং বাংলাদেশ শুধু একে অপরের প্রতিবেশী দেশ সেটা নয়, একে অপরের সঙ্গে ব্যবসায়ী একাধিক সম্পর্ক কিন্তু দুই দেশের মধ্যে আছে। অর্থাৎ নির্বাচিত কোনো সরকার ক্ষমতা এলে আলটিমেটলি ব্যবসা বাণিজ্য এবং দুই দেশের সম্পর্ক ঠিক কোন জায়গায় যাবে সেই নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট পলিসি বিএনপিকে জানাতে হবে। ডক্টর জয়শঙ্কর ঠিক কিছুদিন আগে বলেছিলেন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত নির্বাচন করা। অর্থাৎ ভারতবর্ষ যে পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূস সরকারকে সরিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচিত সরকার বেছে নিতে বলেছিলেন, তা কিন্তু ভারতের কথায় সেদিন স্পষ্ট হয়ে গেছিল। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সমালোচনা এসেছিল। তারা সরাসরি প্রশ্ন তুলেছিলেন কিসের জন্য দিনের পর দিন ভারতবর্ষ বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছে। অঙ্কটা খুব পরিষ্কার ছিল, ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু ব্যবসায়ী সম্পর্ক যে আছে সেটা নয়, বাংলাদেশের পরিস্থিতি যদি খারাপ জায়গায় যায় তাহলে ভারতের সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। সে কথা ভারতের বিদেশ দপ্তর বারংবার করে বলেছিলেন। এমনকি জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেছিলেন সন্ত্রাসবাদ এই টপিকটা কোনো সাধারণ বিষয় হতে পারে না। সকালে উঠে আপনারা ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলবেন, অথচ আপনারা ভারতের থেকে সুযোগ সুবিধা নেবেন, আলোচনা চাইবেন, একসঙ্গে কিভাবে হতে পারে। নয় আপনি সন্ত্রাসবাদকে বেছে নিন, নয় আপনি ভারতকে বেছে নিন, আপনারা কি করবেন এই সিদ্ধান্ত আপনারা নিন। অর্থাৎ জয়শঙ্কর পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন বাংলাদেশের এই সরকারকে তিনি কোনো ক্ষেত্রেই আর প্রশ্রয় দিচ্ছেন না। পরবর্তী দিনই সেনা প্রধানের একটি বাইট আসেন, ভারতীয় সেনা প্রধানের। তিনি বলেন বাংলাদেশে অবিলম্বে নির্বাচিত সরকার না এলে ভারত আর সম্পর্ক জোরদার করবে না। জয়শঙ্কর কি বলেছিলেন ঠিক দুদিন আগে একটু মনে করুন। জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশের ভালো ভারতের ডিএনএতে আছে। অর্থাৎ ঐতিহাসিক সময় থেকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বাংলাদেশকে ভারত কিন্তু বিভিন্ন সময় সাহায্য করেছে। তার জন্য এই মুহূর্তে প্রয়োজন নির্বাচন না এলে বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি বদলাবে না, তা কিন্তু জয়শঙ্কর বুঝিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে আমেরিকার একজন দূত বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেন। তিনি পরিষ্কারভাবে বলেন বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষকেই বেছে নিতে হবে, এবং তিনিও বুঝিয়ে দেন এই মুহূর্তে নির্বাচন হওয়া ঠিক কতটা প্রয়োজন। অর্থাৎ ভারত আমেরিকার প্রথম পছন্দ ছিল বাংলাদেশের এক নির্বাচিত সরকার, এবং এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু বাংলাদেশের নির্বাচন। আর এই নির্বাচন অ্যাঙ্গেলেই কালকে কিন্তু খেলে দিল বিএনপি। আমি ঠিক দুদিন আগে যে ভিডিও বলেছিলাম সেখানেও বলেছিলাম বিএনপি যদি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, বিএনপি যদি ভারতকে নিয়ে নির্দিষ্ট পলিসিকে এস্টাবলিশ করতে চায় এবং এস্টাবলিশ করতে পারে, তাহলে ভারতবর্ষেরও কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকার এবং ছাত্রদের এই সন্ত্রাসবাদী সরকারকে প্রশ্রয় দেওয়ার কোনো জায়গা নেই। আর বিএনপি গিয়ে কালকে মোহাম্মদ ইউনূসের কাছে সেই নির্বাচন নিয়ে কিন্তু কথাবার্তা বলেছেন। অর্থাৎ তারা ভারতের লাইনে ফিরতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যখন নির্বাচন নিয়ে কথা বলেন সেই নির্বাচনের লাইনেই বিএনপি কিন্তু ফিরতে চাইছে। অর্থাৎ বিএনপি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে ভারত এবং আমেরিকাকে পাশ কাটিয়ে তারা এই মুহূর্তে কিছু করতে চাইছেই না। কারণ তারাও জানে, তারাও যদি ক্ষমতায় আসতে চায় ভারত এবং আমেরিকার সাহায্য ঠিক কতটা প্রয়োজন। উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইজ ডিসেম্বর। দেখুন বাংলাদেশের বর্তমান জিওপলিটিক্যাল যে পলিসি আছে সেই পলিসি শেষ 8 মাসে সম্পূর্ণভাবে বদলে গেছে, এবং বাংলাদেশ না চাইতেই এমন কিছু বড় বড় ভুল করে ফেলেছে যার ক্ষতিপূরণ তাদের কাছে করা কিন্তু সম্ভব নয়। যেমন ধরুন বাংলাদেশ অনেক বেশি প্রো পাকিস্তানি হয়ে গেছে। এতে তারা কি ভুল করেছে? তারা ভারতবর্ষকে অনেক বেশি দূরে সরিয়ে দিয়েছে। ভারতবর্ষের উপর বাংলাদেশ 80% জায়গায় কিন্তু ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেবল।
মানে বিভিন্ন সে চুক্তি যেই করে থাকুক, এটা তো বাস্তব বাংলাদেশ এখন অব্দি ভারতবর্ষের সাহায্য ছাড়া চলার মতো জায়গায় পৌঁছাতেই পারেনি। ঠিক সেখানে পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়া মানে ভারতকে অটোমেটিক ভাবে দূরে সরিয়ে দেওয়া। আমি যদি এটাকে লস বলে ধরেও নিই, সেকেন্ড যে ক্ষতিটা বাংলাদেশ দিনের পর দিন করে যাচ্ছে তা হলো চায়নাকে বা বাংলাদেশের মার্কেটের অ্যাক্সেস তুলে দেওয়া। এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা ভীষণ মাত্রায় ক্ষুব্ধ হবেন এবং এর এফেক্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো ইগোয়েস্টিক আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার কোনো না কোনো দিন বাংলাদেশের উপরে চাপাবেন। এ কিন্তু আপনারা আজকেই ধরে নিন। কিছুদিন আগে ভারতের সাথে ট্রেড ডেফিসিট অত্যন্ত বেশি হওয়া সত্ত্বেও ভারতের উপর 26% ট্যারিফ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এবং বাংলাদেশের উপর চাপানো হয়েছিল 37% ট্যারিফ। অর্থাৎ বুঝতেই পারছেন তারা প্রথম থেকেই কিন্তু বাংলাদেশকে অন্য নজরে দেখার চেষ্টা করেছেন। কালকে মার্কিন প্রতিনিধি বাংলাদেশ নিয়ে যে কমেন্ট করেছেন সেখানে পরিষ্কারভাবে তিনিও বুঝিয়ে দিয়েছেন আসলে নির্বাচনই হলো ভারত এবং আমেরিকার প্রথম পছন্দ এবং মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করাতেই হবে। এ গেল আন্তর্জাতিক প্রেসারের কথা। ইন্টারনাল প্রেসার কি বলছে? ইন্টারনাল প্রেসার বলছে ছাত্রদের যে সভা হচ্ছে সেখানে লোক হচ্ছে না। ছাত্রদের অবস্থা এতটাই বেহাল হয়ে গেছে যে তারা এখন নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। কিছুদিন আগে এই ছাত্র নেতা এই নাহিদ, সারজিৎ, হাসনাত এরা উঠতে শুরু করে দিয়েছিলেন। রাজনীতির ময়দানটাকে এতটা সহজ এরা ভেবে ফেলেছিলেন যে রাতারাতি এদের হিরো হওয়ার স্বপ্ন, ক্ষমতার স্বপ্ন, চেয়ারের স্বপ্ন এদেরকে ঘুমাতে দিচ্ছিল না। আর আজকে সেই নাহিদরা বলছেন আমরা নির্বাচন চাই না, কারণ মোহাম্মদ ইউনূস সরকারকে এদের মনে হচ্ছে অতিরিক্ত বিএনপিকে তারা মানে প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এতদিন নাহিদরা কি অভিযোগ করেছে বলুন? এতদিন তারা অভিযোগ করেছেন আওয়ামী লীগের এরা মদত করেছে। মোহাম্মদ ইউনূস পরিষ্কার জানিয়েছিলেন আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন না। তখন নাহিদ বলেছিলেন এই ইউনূস সরকারকে তারা সমর্থন করছেন না, আওয়ামী লীগকে তারা নির্বাসন করতেই হবে এবং নির্বাসন করতে তারা বাধ্য করবেন। আর কালকে আওয়ামী লীগের দালাল থেকে মোহাম্মদ ইউনূস হয়ে গেছে বিএনপির দালাল। অর্থাৎ যখন যে দলের সঙ্গে মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠতা বাড়াবেন তখনই মোহাম্মদ ইউনূসকে সেই দলের দালাল করে দেবেন এই নাহিদরা। এই পরিপক্কতা নিয়ে যদি রাজনীতির ময়দানে কোনো ছাত্র নেতা পাড়ার বকাটা ছেলে যদি নামেন তাহলে যা হওয়ার তাই হয়েছে। নববর্ষের দিন একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমি দেখছিলাম মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন নাহিদ এবং আরো কিছু ছাত্র নেতারা সম্ভবত ওখানে ছিলেন। সামনে দেখছিলাম হাতে গুনে 10 থেকে 12টা লোক। অর্থাৎ নববর্ষের মতো উৎসব মুখর একটি দিনে কার্যত নাহিদদের সভা ফাঁকা ধুধু করছিল এই বাংলাদেশে, যে বাংলাদেশে নাহিদদের পিছনেই 50 থেকে 100টা লোক সব সময় ঘুরতো, তাও আবার 3 মাস আগে। অর্থাৎ নাহিদরা বুঝে গেছেন ভোটের ময়দানে যদি তারা নামে তাহলে কিন্তু তাদের অবস্থা অত্যন্ত খারাপ একটা জায়গায় যেতে চলেছে। মুখ তাদের লুকাতে হবে, হয়তো দেশ ছেড়ে পালাতেও হবে। এখন মোহাম্মদ ইউনূসের কাঁধে বন্দুকটা রেখে হয়তো উতরে তারা গেলেন, কিন্তু মোহাম্মদ ইউনূসের যতদিন থাকবেন না তাদের বাঁচাবেনটা কে, তাদের ভবিষ্যৎটা কি হবে, সেই প্রশ্ন তুলেই নাহিদরা বলতে শুরু করে দিয়েছেন তারা নির্বাচন চাইছেন না। আর ভারত এবং আমেরিকার সুরে বিএনপি বলছে এই ডিসেম্বরই ডেডলাইন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। যদিও সরকারের পক্ষ থেকে সেই বিখ্যাত আসিফ নজরুল একটি কমেন্ট করেছেন, তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন করবে। পেছাতে 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 আমার মনে হচ্ছে তারা 2026-এর ডিসেম্বরে না এই নির্বাচন নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ক্ষমতার লোভ এমনই, চেয়ারে যদি একবার বসেন সে চেয়ার থেকে নামতে ইচ্ছা করে না। আসিফ নজরুলদের মতো বাটপারদের অবস্থা অ্যাকচুয়ালি সেরকম। ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে? ইলেকশনের ব্যাপারটা সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে। এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না। বলেছিলেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয়রা কাজকর্ম করেন, 26টা ভারতীয়কে আজও তিনি খুঁজে দিতে পারেননি। আজও তিনি হাসিনার বিরুদ্ধে 14টা মামলা করা সত্ত্বেও তিনি হাসিনাকে গ্রেফতার করার জায়গাতে দেখাতে পারেননি। কিসের আইন উপদেষ্টা আমি জানি না, কিন্তু তিনি বলে দিয়েছেন নির্বাচন হবেই, তবে ডেডলাইনটা হলো জুন।
কিন্তু এই জুন নাকি জুলাই নাকি ডিসেম্বর এই ডেডলাইন নিয়ে মোহাম্মদ ইউনূসকে কার্যত কালকে বুঝিয়ে দেওয়া হয়েছে অনেক হয়েছে সংস্কারের ভাওতাবাজির গল্প, ক্ষমতা চারুন, নির্বাচন করুন এবং মানে অন্য দেশে ফিরে চলে যান। প্রশ্নটা হলো নির্বাচন, তার আগে আরেকটা শব্দ এখানে চলে আসছে, সংস্কার। আচ্ছা, সংস্কার মানেটা কি? আমার কাছে যেটা সংস্কার মনে হবে আপনার কাছেও কি সেটা সংস্কার মনে হবে? এইটাও তো প্রশ্ন থেকে যায়। দুই দলই বলছে আমরা সমাজের সংস্কার চাইছি। নাহিদরা এখন অব্দি বোঝাতে পারিনি তারা কি ধরনের সংস্কার চাইছে। আর মোহাম্মদ ইউনূস সরকার সংস্কারের নামে যে কি করতে চেয়েছে শেষ 8 মাসে বাংলাদেশের মানুষ বুঝতে পারিনি। একের পর এক আন্তর্জাতিক দেশের সঙ্গে সম্পর্ক খারাপ তারা করেছে, অর্থনৈতিক পরিকাঠামো তারা ভেঙে ফেলেছে, সামাজিক অবনমন, সামাজিক উন্নয়ন সবকিছু মিলেমিশে শেষ হয়ে গেছে বাংলাদেশের বর্তমান অবস্থা। তবুও তারা সংস্কার করতে চাইছে, এই ভাবতাবাজি দিয়ে তারা মানে ডিসেম্বর থেকে জুন অবধি টেনে দিতে চাইছে। কিন্তু কালকে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ভাওতাবাজি আর শোনার দিন শেষ, সংস্কার করতে হবে না, ঘরের ছেলে ঘরে ফিরে যান, বাংলাদেশে নির্বাচন হচ্ছেই। আর এখানেই কিন্তু ভারত এবং আমেরিকার কাছেও নতুন একটা সমীকরণ তৈরির সুযোগ কিন্তু চলে আসছে, ঠিক যেখানে এই নির্বাচনের প্লেইং ফিল্ড থেকে ছাত্র নেতারা বেমালুম গায়েব হওয়ার জায়গায় চলে এসছে। লোকজন নেই, দু একটা পাড়ার ছুটকো নেতাকে পিছনে দাঁড় করিয়ে রাজনৈতিক নেতা এবং দেশ চালানোর স্বপ্ন দেখলে যা হওয়ার, নাহিদদের অবস্থা কিন্তু সেটাই হয়েছে। অর্থাৎ বাংলাদেশে নতুন সমীকরণ, খেলা কিন্তু আমেরিকা এবং ভারতের হাতে। ওয়েট অ্যান্ড সি কোন দিকে যায়, সময় বলে দেবে সবটার উত্তর। কি ভাবছেন আপনারা কমেন্টে জানাবেন।